প্রতিশোধ মানুষকে কোন পর্যায় থেকে কোন পর্যায় অবধি টেনে নিয়ে যেতে পারে তা মানুষের অল্প বিস্তর জানা। প্রতিশোধের বশে ধ্বংস হয়ে যায় কত বিরাট বিরাট মহাদেশ, কত মানুষ, আরো কত কিছু। প্রতিশোধ সর্বনাশা, প্রতিশোধ বিধ্বংসী, প্রতিশোধ ভয়ানক। আর ভয়ানক মানেই ভৈরব। ভৈরব শব্দটা শুনতে যতটা ছোট মনে হয় তার চাইতে অনেক গভীর ও জটিল এর অর্থ। ভৈরব অর্থাৎ ভয়ানক বা ভীষণ। সব মিলিয়ে ভৈরব আছেন ৬৪ জন। এই ৬৪ ভৈরব ৮টি শ্রেণীতে বিভক্ত এবং প্রতিটি বিভাগের প্রধান একজন ভৈরব আছেন। প্রধান ৮ ভৈরবকে অষ্টং ভৈরব বলা হয়। অষ্টভৈরবেরা এই মহাবিশ্বের ৮টি দিক নিয়ন্ত্রণ করেন। সেই ৮ জন ভৈরব হলেন অশিথাঙ্গা ভৈরব, চণ্ড ভৈরব, কপাল ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, ভীষণ ভৈরব, রুরু ভৈরব এবং সামহারা ভৈরব। কিন্তু এই ভৈরবের প্রসঙ্গ কেন আসছে? কারণ এই গল্পে ভৈরবের বিরাট চরিত্র আছে। কিন্তু এই ৮ জন ভৈরবের মধ্যে কোন কোন ভৈরবের উল্লেখ এখানে ঘটছে আর তারা কিভাবে গল্পের সাথে জড়িত, এসবের হদিশ আপনি ক্রমে ক্রমে পাবেন, জানতে পারবেন এক মহাপ্রতিশোধের আখ্যান। মন দিয়ে শুনতে থাকুন তবে। গাঁয়ের নাম বারুদ। গাঁয়ের মাঝ বরাবর একটা বিশাল জলা জমির ধার ঘেঁষে খানিকটা উঁচু জায়গায় বসে আছে তারানাথ, ভৈরব সিদ্ধ তারানাথ তান্ত্রিক। মাটিতে তার সামনে রাখা রয়েছে কচু পাতায় একদলা শ্মশানের ছাই, ডুমুর পাতায় কয়েক মুঠো সিঁদুর, একটা মরার হাড়, তাছাড়া 3 ভাগে বিভক্ত কিছুটা করে কালো বিড়ালের লোম। আর এই সমস্ত কিছুর মাঝে এক টুকরো জ্বলন্ত লাল কয়লা। তারানাথ সেই জ্বলন্ত টুকরোটি হাতে তুলে নিয়ে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে গিলে নিল। কণ্ঠ বেয়ে যেন বজ্র নেবে গেল তার। তারানাথের 2 চোখ বন্ধ, মুখমণ্ডলে এতটুকু কষ্টের ছাপ নেই। এইবার সে একটু একটু করে উঠে দাঁড়ালো। তারপর নিজের পরনের ধুতি টুকরোটি খুলে একেবারে দিগম্বর হয়ে মাটিতে বসল। তার হৃদয় জুড়ে ঘুরে বেড়াচ্ছে 1 বছর আগে ঘটে যাওয়া সেই ভয়ানক রাতের স্মৃতি। কিন্তু সে কথা ভেবে এখন আর তার চোখে জল আসে না। এখন কেবল নিজের সমস্ত কষ্ট একত্রিত করে সে মনোনিবেশ করল ক্রিয়ার প্রতি। ক্রিয়ার প্রথম আহুতি সম্পূর্ণ করার পর
রাতের অন্ধকার পরিবেশের বুক জুড়ে হঠাৎ একটা পরিবর্তন ঘটে গেল। যেন কোনো এক গহীন অতল থেকে কার যেন নীরব হাহাকার কানে এলো তারানাথের। যদিও সেই হাহাকারের শব্দ না থাকলেও তার মাত্রাটা দেহ ও মন ছাপিয়ে গেল। তারানাথের মধ্যেও একটা পরিবর্তন ঘটল এবং সে বুঝল সময় উপস্থিত। প্রথম যে নামটা সে স্মরণ করল তা হল রবি কিশোর। এই রবি কিশোরই আজ থেকে ঠিক 1 বছর আগে সমস্ত কিছু শুরু করেছিল, কিন্তু এর শেষটা তারানাথ নিজের হাতে করবে। যত কষ্ট সে নিজে ভোগ করেছে তা কড়ায় গণ্ডায় চুকোনোর সময় এসে গিয়েছে। রবি কিশোর ও বাকি 3 জন ভেবেছিল সব শেষ হয়ে গিয়েছে বুঝি, কিন্তু এই শেষ থেকে শুরুর যাত্রাটা সম্পূর্ণ করবে তারানাথ, ভৈরব সিদ্ধ তারানাথ তান্ত্রিক। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প তারানাথ তান্ত্রিক। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। একটি বিশেষ কর্মে আমায় সাহায্য করেছে পুলু। গল্পম্যানের তরফ থেকে তার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প তারানাথ তান্ত্রিক, প্রথম পর্ব। সাধন যখন রক্তাক্ত পোশাকে বাড়ি ফিরল তখন রাত নেহাত কম নয়। ভেবেছিল চিরতরে পথের কাঁটা সরাতে সক্ষম হয়েছে, কিন্তু সেই কাঁটা সরাতে গিয়ে অন্য আরেক কাঁটা বিধিয়ে বাড়ি ফিরেছে সে। সেই চিন্তায় তার মন মাথা তোলপাড় করছে এখন। সাধনের আপন মায়ের পেটের ভাই ভজনকে এসব জানাতে হবে। ভজনই তাকে বুদ্ধি দিয়েছিল শক্তিপদকে প্রাণে শেষ করে দেওয়ার। আজ কিছু সময় আগে শক্তিপদর গলার নলি কাটার নিথর দেহটা সাধন যখন জলার ধারে শুইয়ে দিচ্ছিল, তখন সেই পথ ধরে ভবতোষ ঠাকুর নিজের বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ সাধনের কীর্তিকলাপ দেখে তার বুঝতে বাকি থাকে না যে শয়তানটা শক্তিপদর প্রাণ নিয়েছে। আপনা থেকেই ভবতোষের কণ্ঠ বেয়ে খানিক ভয়ার্ত স্বর বেরিয়ে আসে। তাছাড়া আলগা চাঁদের আলোয় দেখা সাধনের রক্তমাখা পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছিল আসল সত্যিটা। ততক্ষণে ভবতোষের কণ্ঠস্বরে সাধন তার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়েছে। একে অপরের চোখাচোখি হতেই ভবতোষ
আর সেখানে দাঁড়াতে সাহস পায়নি। পড়ি কি মরি করে সে তৎক্ষণাৎ নিজের বাড়ির পথে ছুটে যায়। আর এখান থেকেই সাধনের মনের মধ্যে নতুন দুশ্চিন্তার ঘনঘটা তাল পাকিয়ে উঠেছে। ভজনকে সব জানাতে ভজনের মনে হল রবি কিশোরের কানে কথাটা না তুললেই নয়। বারুদ গাঁয়ে এমন কোনো মানুষ নেই যে রবি কিশোরকে চেনে না। একে তো মহাজনের ছেলে, তার ওপর যাকে বলে মার্কা মারা শয়তান, সে একেবারে তাই। ভবতোষ ঠাকুরের মহাজন বাড়িতে প্রায় নিয়মিত যাতায়াত আছে, কারণ এ বাড়ির সমস্ত পুজো পাঠের কর্ম ভবতোষই করে থাকে। মহাজন ধীরেন্দ্রনাথের সাথে তার সম্পর্ক অনেক দিনের, সেই কারণে রবি কিশোর একটু ফাঁপড়ে পড়ল। ভবতোষকে একেবারে সরিয়ে দেওয়া যাবে না, উপরন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যাতে তার বাপের কানে সাধনের কার্যকলাপ কোনোভাবেই না পৌঁছয়। মহাজন ভালো মতোই জানেন সাধন ও ভজনের সাথে রবির গভীর বন্ধুত্ব আছে, তাই এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। পরদিন সকালে সাধন ও ভজন যখন রবিকে গত রাতের কথা জানাচ্ছে, তখন তারা গাঁয়ের দিঘির ঘাটে বসে আছে। আর এর ঠিক পর মুহূর্তেই তারা লক্ষ্য করল উত্তরের পথটা ধরে ভবতোষ বারুদ যে এগিয়ে চলেছে গাঁয়ের সীমানার দিকে। সে আসলে পাশের গাঁয়ে একটা শ্রাদ্ধের কাজে যাচ্ছিল। ঘাট থেকে দ্রুত উঠে এরা তিনজন ভবতোষের পথ আটকে দাঁড়ায়। ভবতোষ ভীতু নয় মোটেই, কিন্তু এদের তিনজনকে একসাথে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই যে ঠাকুর মশাই, কোথায় চলেছেন? একটু তাড়ায় আছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওই পাশের গাঁয়ে একটা শ্রাদ্ধ শান্তির কাজ আছে, তা একটু তাড়াহুড়োয় আছি বটে। এখন পথ ছাড়ো দেখি বাপু, যা বলার তোমার বাড়িতেই বলো ক্ষণে। সেটা বলার জন্যই তো আপনাকে থামালাম। এখন কয়দিন আমার বাড়ির দিকে আপনি আসবেন না, বাবার শরীর বিশেষ ভালো নেই, সুস্থ হলে আবার আসবেন। বলো কি হে, তবে তো আমার শীঘ্র তোমার বাড়ি যাওয়া উচিত। এমন অবস্থায় মহাজন মশাইকে দেখে আসা আমার একান্ত কর্তব্য। এই ভুলটা করতে যাবেন না, তাতে জল কিন্তু অনেক দূর গড়াতে পারে। হ্যাঁ, যা বলছি ভালোয় ভালোয় তা শুনুন, আর যেমন বলছি তেমনটাই করুন। রবির মুখে এমন কথা শোনার পর ভবতোষ একেবারে নীরব হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। একটা চাপা ক্রোধ যেন হঠাৎ করেই তার মেরুদণ্ডটি শক্ত করে দিয়েছে। ভীষণ কড়াভাবে ভবতোষ উত্তর করল, দেখো হে, আমি বুঝতে পারছি তোমার ওই গুণধর বন্ধুর দুষ্কর্ম লোকানোর হেতু তুমি আমার কাছে এসেছ, কিন্তু ভুলে যেও না, সত্য আর পাপ জলার ধারে মাটি চাপা থাকবে না। আজ নয় কাল সেই পাপের দুর্গন্ধ সবার নাকেই যাবে। আর এই সাধনের সাথে শক্তিপদর বচসা হতে দুদিন আগেই গাঁয়ের সবাই দেখেছে। তাছাড়া সাধন ভজনের চরিত্র সম্পর্কে প্রত্যেকেই অবগত, আর তাদের পাণ্ডা যে তুমি সেও কারোর অজানা নয়। তাই সত্য যে জলের মতো সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে, তাতে আর আশ্চর্য কি? হ্যাঁ, এরা তিনজন বুঝল ভবতোষ ঠাকুরকে এইভাবে বাগে আনা যাবে না। ততক্ষণে ভবতোষ এগোনোর জন্য পা বাড়িয়েছে। কয়েক পা এগোনোর পর সে পিছন থেকে শুনল রবি তাকে বলছে, ঠিক আছে, ভালোই ভালোই শুনলে না যখন, খেয়াল রেখো ঠাকুর, এর ফল বড় একটা সুবিধের হবে না। তোমার ঘরে বউ মেয়ে আছে, তাদের নজরে নজরে রেখো। হ্যাঁ।
ভবতোষার দাঁড়ায়নি, পথ এখনো অনেকটা বাকি। কিন্তু এই মুহূর্ত থেকেই যে তার পথ চলাটা ধীরে ধীরে অন্যদিকে বাঁক নেবে, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। এ পথ কিন্তু মোটেই সহজ নয়। তুমি কি আদৌ পারবে? এ পথে যে কোনো সময়ই ভয়ানক মৃত্যুর সম্ভাবনা আছে। আপনি কি ভাবছেন আমি আদৌ বেঁচে আছি? যা দেখছেন তা কেবল আমার শরীরটুকু। আমার হৃদয় আর জীবিত নেই। মৃত্যুকে আমি আর ভয় করি নে ঠাকুর। আমার জীবিত থাকার এখন একটাই লক্ষ্য। সবই তো বলেছি আপনাকে। বুঝলাম। তবে শেষবারের মতো একটা কথা তোমায় বলে রাখি, এই পথ থেকে কিন্তু আর কোনো রকম পিছু ফেরার উপায় নেই। সে আমি জানি ঠাকুর। বেশ, তবে তাই হোক। মনে রেখো, এ ভীষণ উগ্র বিদ্যা। এতে কিন্তু কখনোই কোনোভাবে ভালোবাসার ছোঁয়া তুমি পাবে না। সে আশা রাখা একেবারে বৃথা। আজ মধ্যরাতে তোমায় রক্ত স্নান করতে হবে। তারপরই তোমায় আসন গ্রহণ করে অপচার শুরু করতে হবে। রক্ত স্নানের সময় থেকে সম্পূর্ণ অপচার শেষ হওয়া অবধি একেবারে বস্ত্রহীন অবস্থায় বিরাজ করবে। এসো আমার সাথে। তারা দুজন এগিয়ে চলল অদূরে দাঁড়িয়ে থাকা বরফাবৃত পাহাড়ের নিচে ঘন জঙ্গলটার দিকে। হিমালয়ের এমন গহীন স্থানে সাধারণ মানুষের পা পড়ে না। এ স্থান খুঁজে পাওয়া সাধারণ মানুষের কম্য নয়। সূর্য তখন ঢলে পড়ছে পাহাড়ের পিছন দিকে। পাহাড় জঙ্গলের বুকে একটু একটু করে নেমে আসছে অন্ধকার। জঙ্গলের অনেকটা ভিতরে প্রবেশ করার পর একটি ক্ষুদ্র মাপের পর্ণকুটির চোখে পড়ল। কুটিরের বাইরের দিকে কিছুটা সামনে তখনও লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু পোড়া কাঠের ছাই স্তূপাকার হয়ে আছে। দেখলে বোঝা যায় যে এসব দিয়ে হোমযজ্ঞ করা হয়েছে। তাছাড়া সেই হোমকুণ্ডের আশেপাশে মাটিতে আরো নানান ছোটখাটো দ্রব্যাদি পড়ে আছে। দেখতে দেখতে রাত হয়ে এলো। ভবতোষ যখন পাশের গাঁ থেকে শ্রাদ্ধের কাজ সেরে বাড়ি ফিরছিল, তখন আর গাঁয়ের পথে একটি মানুষেরও দেখা নেই। অনেক আগেই ফিরত, কিন্তু একেবারে রাতের খাওয়া না খাইয়ে তারা ছাড়তে চাইল না। অগত্যা আর কি করা, সেই সব সারতে সারতে এতটা দেরি হয়ে গেল। তার স্ত্রী আর মেয়ে বাড়িতে একা রয়েছে। যদিও মাঝে মধ্যেই এমন রাত হয়ে যায় তার, কিন্তু আজ সকালে রবি কিশোরের বলা সেই কথাগুলো মধ্যে মধ্যেই যেন ভবতোষকে অল্প হলেও ভাবিয়ে তুলছিল। যখন সে ঘরে এসে ঢুকল, তখন এক মুহূর্তের জন্য তার বুকটা কেমন ঠান্ডা হয়ে গেল। ঘরের মাটির মেঝেতে পড়ে আছে বেশ খানিকটা রক্ত, আর তার কিছুটা পাশে পড়ে আছে ভাঙা শাখার দুই একটা টুকরো। ভবতোষ তাড়াতাড়ি করে কাঁধের থলে নামিয়ে রেখে ভেতর ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের বিছানায় হাত পা ছড়িয়ে গলার নলি কাটা অবস্থায় শুয়ে আছে তার স্ত্রী কুমুদ
আর ঘরের মেঝেতে ঠিক অমনভাবেই পড়ে আছে তার 13 বছরের মেয়ে মামনির শরীরটা। তাদের দুজনেরই গায়ের পোশাক ছিন্ন ভিন্ন, সারা গায়ে নখের আঁচড়ের টাটকা দাগ। ভবতোষের বুঝতে অসুবিধে হলো না যে সেই শয়তান তিনটে মিলেই তার স্ত্রী ও মেয়েকে আঁশ মিটিয়ে ভোগ করার পর গলায় ছুরি ঘষে দিয়ে গেছে। ঘরের মেঝেতে এখনো রক্তমাখা ছুরিটা জ্বলজ্বল করছে। ভবতোষ সেটা হাতে তুলে মনে মনে ভাবল, এই ছুরিটা দিয়েই রবি কিশোর ও সাধন ভজনের গলা নলি আলাদা করে দেবে সে। তক্ষুনি সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আর কোথা থেকে জানে না হঠাৎ ঘরের সদর দরজায় সেই তিনটে শয়তান এসে উপস্থিত, ভজন, রবি কিশোর ও সাধন। তাদের সাথে দাঁড়িয়ে আছে খাকি উর্দি পরনে দারোগা হরেন কান্তি ও তার 2 সহকর্মী। রবি কিশোর বলল, ওই দেখুন সাহেব, শয়তানটার হাতে একটা রক্ত মাখা ছুরি। এ তো মেঘনা চাইতে জল দেখছি। যান যান যান, একেবারে হাতে নাতে পাকড়াও করুন বেটাকে। রবি কিশোর পয়সা দিয়ে দারোগাকে কিনে নিয়েছিল। ভবতোষের ঘাড়েই দোষ চাপিয়ে তাকে যাবজ্জীবন হাজতে পাঠিয়ে দিতে হবে, এটাই ছিল ষড়যন্ত্র। দারোগা সময় নষ্ট না করে ভবতোষকে পাকড়াও করতে যেই এগিয়ে গেল, সে ক্রোধের বশে দারোগার দিকে ছুরি চালিয়ে দেয়। চোখের পলকে দারোগার হাত বেয়ে রক্ত নেমে আসে। ভবতোষ ততক্ষণে বুঝতে পেরে যায় এইবার আর তার রক্ষে নেই। হাজতবাস কেউ রুখতে পারবে না। মনের মধ্যে যতটুকু ভয় বা সাহস যাই থেকে থাকুক, তা নিয়ে সে বাড়ির পেছন পানে ছুটতে থাকে পালিয়ে যাওয়ার জন্য। দারোগা ও বাকিরা তার পিছু নেয়। বন বাদার ভেঙে তারা ভবতোষকে ধাওয়া করতে করতে যখন গাঁয়ের সীমানা পেরিয়ে যাচ্ছে, তখন তাদের মনে হলো ভবতোষকে তারা আর ধরতে পারবে না। সে ছুটে অনেকটা দূরে এগিয়ে গিয়েছে তাদের থেকে। শেষে হাল ছাড়তে বাধ্য হলো। গাঁয়ের বাইরে চলে গেছে যখন, তখন আরো সুবিধাই হলো তাদের। এইবার তারা গাঁয়ে রটিয়ে দিতে পারবে ভবতোষ তার বউ ও মেয়েকে হত্যা করে গাঁ ছেড়ে পালিয়েছে। বিষয়টা যেন আরো বেশি সহজ হয়ে গেল তাদের কাছে। এদিকে ভবতোষ যখন এক নাগাড়ে ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়েছে, তখন থামল সে। বুঝতেই পারেনি 3টে গ্রাম পেরিয়ে কখন চলে এসেছে। গাঁয়ে তার আর ফেরা হবে না, সেটা এখন স্পষ্ট। তার পরিচিত বলতে একজনই আছে, তার এক বন্ধু, নাম বিশ্বনাথ। তবে সে অনেক দূরে থাকে, সেই সুদূর হরিদ্বার। ভবতোষ আগেও 2 বার হরিদ্বার গিয়েছিল, তবে শেষবার গিয়েছিল প্রায় 9 বছর আগে। পথ সে ভুলে যায়নি। তার কেবল একটা কথাই মনে হচ্ছে, সেখানে গেলে তার সেই পরিচিত বন্ধুর দেখা সে পাবে তো। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে, তার কোনো খোঁজই সে আর জানে না। সে কেবল জানে বিশ্বনাথের বাড়িটা হরিদ্বারের কোন জায়গায়। এরপর কেটে গিয়েছে প্রায় 1টি মাস। ভবতোষ অনেক চেষ্টা করে অনেক কাঠখড় পুড়িয়ে হরিদ্বার পৌঁছতে পৌঁছতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। তার সমস্ত অর্থ যতটুকু যা ছিল সবই সে তার বাড়িতে ফেলে এসেছে। পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই ছিল না তার কাছে। কোনো রকমে কিছু পয়সা জোগাড় করে যাত্রা সম্পূর্ণ করে সে। কিন্তু হরিদ্বার পৌঁছে বাঁধল
আর এক সমস্যা। তার সে বন্ধু বিশ্বনাথ এখন আর হরিদ্বারে থাকে না, সে থাকে যোশী মঠে। সে পথ হরিদ্বার থেকে অনেকটা দূর ও দুর্গম, কিন্তু হরিদ্বার থেকে অনেক মানুষ বদ্রীনাথ যায়, সেই পথেই পড়ে যোশী মঠ। ভবতোষ তেমন কয়েকজনের দলে যোগ দিয়ে যোশী মঠ গিয়ে পৌঁছানোর পর বিশ্বনাথের দেখা পেল। কিন্তু সে যে বিশ্বনাথকে দেখল, এ যেন সেই আগের মানুষটি আর মোটেই নেই। এখন তার মাথায় উঁচু জটা, গলায় কয়েক গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা। বিশ্বনাথের নাম এখন মহেশ বাবা। ভবতোষ এখানেও এক সমস্যার মুখোমুখি হল। মহেশ বাবা এখন 3 বছরের মৌনব্রত পালন করছে। 3 বছর না হওয়া অবধি কথা সে বলতে পারবে না, কিন্তু ভবতোষের সব কথা সে মন দিয়ে শুনল। হরিদ্বার আসার পর থেকেই পথে ঘাটে অনেক তান্ত্রিক যোগী, সাধু সন্ত অনেককেই দেখেছে ভবতোষ। এসব দেখার পর যখন সে এতটা পথ এসেছে, তার একটা কথাই বারবার মনে হয়েছে, সেও যদি সাধক হয়ে যেতে পারে তাহলে কেমন হয়। আর এখন তার বন্ধু বিশ্বনাথকে মহেশ বাবাতে রূপান্তরিত হতে দেখে তার মনের মধ্যে সাধক হবার বাসনাটা প্রবল ঝড় তুলল। কিন্তু যেমন তেমন সাধক সে হবে না, সে হতে চায় ভয়ানক তন্ত্র সাধক। উগ্র বিদ্যা রপ্ত করে তার শত্রুদের শাস্তি দেবে সে। এসব শোনার পর মহেশ বাবা তাকে ইশারায় বোঝালো সে তাকে এমন একজনের কাছে নিয়ে যাবে যে এই বিষয়ে তাকে সাহায্য করতে পারবে। ভবতোষ মনে মনে একটু শান্তি পেল। আর তাছাড়া এখানকার প্রকৃতিও ভবতোষকে একটু একটু করে শান্তি দিয়েছে। যেদিকে তাকাও সেদিকেই বরফাবৃত হিমালয়, তার গায়ে গায়ে ঘন সবুজ অরণ্য, হাতের কাছেই ভেসে বেড়াচ্ছে মেঘ। 2 দিন যোশী মঠে কাটিয়ে মহেশ বাবার সাথে ভবতোষ রওনা দিল পুলনা গাঁয়ের দিকে। হিমালয়ের বুকে একটি ছোট্ট গ্রাম। চারিদিকের প্রকৃতির সৌন্দর্য দেখে ভবতোষ অবাক হয়ে তাকিয়েছিল কেবল। হিমালয় ছাড়া এমন সৌন্দর্য আর কোথাও দেখা যায় না। চারিদিকের পাহাড় পর্বত সবুজ অরণ্য মিলিয়ে মিশিয়ে এমন এক স্থান যেন যেদিকেই তাকাও ছবির মতো সুন্দর সবকিছু। সাথে সাথে ভীষণ দুর্গম সেই জায়গা। মহেশ বাবা ভবতোষকে বনের মধ্যে একটি পাহাড়ের গুহার দিকে নিয়ে এসে তাকে অপেক্ষা করতে বলে নিজে ঢুকে যায় গুহার মধ্যে। কিছুক্ষণ পর একটি যোগী দর্শন মানুষকে নিয়ে বেরিয়ে আসে। দীর্ঘকায় শরীর, পরনে খাটো করে পরা ময়লা ধুতি ছাড়া আর কিছুই নেই। এমন হাড় কাঁপানো শীতল পরিবেশেও সাধক কি করে এমন ভাবে থাকতে পারে, সেই ভেবেই বিস্মিত হচ্ছিল ভবতোষ। মহেশ বাবা কোনো কথা বলবে না, তাই সাধককে ভবতোষের সামনে হাজির করে ইঙ্গিতে প্রণাম জানাতে বলল। ভবতোষ প্রণাম সেরে সাধককে জিজ্ঞেস করল, আপনি কে ঠাকুর? সাধক বললেন, অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। আলাপচারিতা শেষ হবার পর ভবতোষ একটু একটু করে পুরো বিষয়টাই দুর্গাশঙ্করকে বলে এবং শেষে জানায় যে সে কিভাবে তার শত্রুদের সাজা দিতে চায়। উগ্র তন্ত্রবিদ্যা করায়ত্ত করে নরকের যন্ত্রণা ভোগ করাবে তাদের। এই তার প্রধান ও একমাত্র উদ্দেশ্য। ভবতোষ বলল, ভীষণ ভয়ানকভাবে ওদের প্রাণ নেব আমি। ওরা মৃত্যু পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু
কিন্তু একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে ওদের আমি শেষ করব, এবং মৃত্যুর পর ওদের আত্মা যেন কখনোই মুক্তি না পেয়ে প্রেতজনিতেই কষ্ট ভোগ করে, এই আমি চাই। দুর্গাশঙ্কর বিষয়টার গুরুত্ব বুঝল এবং সাথে সাথে এটাও বিবেচনা করল যে ভবতোষের ওপর দিয়ে কি পরিমাণ ঝড়টাই না গিয়েছে। দুর্গাশঙ্করের মনে হলো এই মানুষটাকে তার সাহায্য করা উচিত। এ পৌরোহিত্য জানে, সংস্কৃত ভাষা সম্বন্ধেও জ্ঞান বিদ্যমান। অতএব দুর্গাশঙ্কর মনে মনে স্থির করল সে ভবতোষকে সহায়তা করবে, কিন্তু এখনই তাকে কিছু বলবে না, আগে একটু যাচাই করে নিতে হবে। যে বিদ্যে সে আয়ত্ত করতে চাইছে তা উগ্রতন্ত্রের মহা জটিল ও ভয়ানক পথ। এতটুকু পদস্খলনে নির্মম মৃত্যু নিশ্চিত। মহেশ বাবা পরদিন ফিরে গেল যোশী মঠে। ভবতোষ রইল দুর্গাশঙ্করের কাছে। সেদিন সূর্য যখন অস্ত যাচ্ছে, দুর্গাশঙ্কর তখন ভবতোষকে নিয়ে এগিয়ে চলল অরণ্যের গভীরে তার পর্ণকুটিরের দিকে। ভবতোষ দেখল পর্ণকুটিরের বাইরে একটি যজ্ঞ বা হোমকুণ্ডের অবশেষ। দুর্গাশঙ্কর তাকে জানিয়েছে আজ মধ্যরাতে রক্ত স্নান সেরে আসনে বসতে হবে। সামনের পথ বড় কঠিন, বড়ই উগ্র এবং ভীষণ ভয়ানক। ভয় পেলেই নির্মম মৃত্যু অবধারিত। ভবতোষ, এসো, আসন গ্রহণ করো। সর্বপ্রথম তোমায় তোমার অতীত পরিচিতি থেকে মুক্ত হতে হবে। তোমায় সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে সাধনা শুরু করতে হবে। এই বলে দুর্গাশঙ্কর নিজেও আসন গ্রহণ করল। নির্জন অরণ্যের গভীরে একটি ধুনি জ্বালিয়ে পাশাপাশি আসনে বসে আছে ভবতোষ ও দুর্গাশঙ্কর। যজ্ঞকুণ্ডের ওপাশে মাটিতে শুয়ে আছে একটি পাহাড়ি ছাগল। ও একেবারে শান্ত হয়ে ঘুমোচ্ছে। ওর কোনো তাপ উত্তাপ নেই। ও যেন কোনো এক অজানা মন্ত্র বলে এখানে এসে বসেছে। দুর্গাশঙ্কর বলল, তোমার দুই হাত আমার হাতে দাও। আমার হাত ধরে যে যে মন্ত্র আমি পাঠ করব তুমি তা মনে মনে স্মরণ করবে এবং তোমার দুই চোখ উন্মুক্ত করে কেবল ওই ছাগের দিকে তাকিয়ে থাকো। ওর মধ্যে নিজের বর্তমান রূপ দেখার চেষ্টা করো। মনে করো যে ওটাই আসলে তুমি। ওর নামই ভবতোষ। তুমি নিজে আসলে ভবতোষ নও। তুমি কেবল একটি শূন্য শরীর মাত্র। এই বলে দুর্গাশঙ্কর মন্ত্রোচ্চারণ শুরু করল। সেই মন্ত্র কিন্তু সে ভবতোষের কানের কাছে মুখ লাগিয়ে ফিস ফিস করে ভবতোষের কানে বলছে। কিছুটা মন্ত্র উচ্চারিত হওয়ার পর থেকেই
ভবতোষের যেন মনে হতে থাকল সামনের মাটিতে শুয়ে থাকা প্রাণীটি যেন আসলেই সে নিজে। ধীরে ধীরে যেন ওর নিজের মধ্যে থেকে তার নিজস্ব সূক্ষ্ম আত্মাদেহ ছেড়ে ছাগের শরীরে চলে যাচ্ছে সে। আর সে একটু একটু করে ভীষণ শূন্য হয়ে চলেছে। এমন ভাবে যে কতটা সময় কাটল তার কোনো হদিশ নেই। একসময় দুর্গাশঙ্করের মন্ত্রোচ্চারণ শেষ হলো যখন, তখন ভবতোষ যেন আর আগের ভবতোষ নেই। তার মুখ চোখের ভাব বদলে গিয়েছে। এ যেন একেবারে অচেনা কেউ। দুর্গাশঙ্কর তাকে আদেশ দিল, মাটিতে পর্ণপাত্রের ওপর ওই যে খড়গটি রাখা আছে তা নিজের হাতে তুলে নাও। ভবতোষ বিনা বাক্য ব্যয়ে অস্ত্রটি সহস্তে তুলে ধরল। দুর্গাশঙ্কর আসন ছেড়ে উঠে সেই ছাগের দিকে এগিয়ে গেল। ছাগের কপালে ছুঁইয়ে দিল রক্ত ও সিঁদুর। আর এমনটা করতেই সে প্রাণীটি উঠে একেবারে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু সে তার মুখটি বেশ খানিকটা ঝুঁকিয়ে রাখল। তারপর দুর্গাশঙ্কর ভবতোষকে বলল, এইবার এক আঘাতে এই ছাগের মুন্ড ধর থেকে আলাদা করে দাও হাতের খড়গ দিয়ে, যেন এক আঘাতেই মুন্ড পুরোপুরি ধর থেকে বিচ্ছিন্ন হয়। ভবতোষ ভীষণ স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ছাগের গর্দান লক্ষ্য করে সজোরে বসিয়ে দিল খড়গটি। চোখের পলকে ভিজে উঠল মাটি। এতটুকু শব্দ না করে মাটিতে লুটিয়ে পড়ল ছাগের দেহ ও মুন্ডটি। এর সাথে সাথে ভবতোষেরও যেন কেমন একটা ঘোর লাগল। দুর্গাশঙ্কর তাকে ধরে আবার আসনে বসিয়ে দিতে দিতে বলল, এই ছাগের বলি দেওয়ার সাথে সাথে তুমি তোমার নিজের অতীত পরিচয়কেও বলি দিলে। এখন থেকে তুমি আর ভবতোষ নও, এসো। তারা একত্রে আসন গ্রহণ করার পর দুর্গাশঙ্কর ভবতোষের ললাটে রক্ত সিঁদুরের তিলক টেনে দিয়ে বলল, এখন থেকে তোমার নতুন পরিচয়, তুমি একজন দীক্ষাপ্রাপ্ত তন্ত্রমার্গের সাধক। এখন থেকে তোমার নাম তারানাথ। ঠিক এই মুহূর্ত থেকে তুমি তোমার বাকি জীবন এই পরিচয়েই অতিবাহিত করবে। দেখো, ভোর হয়ে আসছে, আমাদের ক্রিয়া সঠিক সময় পূর্ণ হয়েছে। এর অর্থ কি তা জানো? সম্মুখের সাধন পথে তোমার পূর্ণ সফলতা পাওয়ার সম্ভাবনা অতীব প্রবল। আজ থেকে তুমি আর স্নান করবে না। প্রত্যহ সান্ধ্যকালে আমিষ আহার সহযোগে সুরা পান করবে। কিন্তু খেয়াল রেখো, সুরার নেশায় জ্ঞান হারানোর মতো যেন অবস্থা কোনোভাবেই না হয়। প্রত্যহ সুরাপান শেষ করে আসনে বসবে। আমি একটি মন্ত্র তোমায় শিখিয়ে দেব, তা 1,00,000 বার জপ সম্পূর্ণ করতে হবে। এক রাতে তা সম্ভব নয়, পরস্পর 3 রাতে তুমি তা সম্পূর্ণ করবে। তারপর তোমার আসল উগ্রতন্ত্রবিদ্যার সাধনা শুরু হবে। আজ সন্ধ্যাকাল থেকেই সমস্ত কিছু শুরু করতে হবে। এ পথ ভীষণ সাংঘাতিক, কিন্তু একবার যখন এ পথের পথিক হয়েছ, তখন আর মনে প্রাণে কোনো রকম ভয় রাখবে না। একমাত্র ভয় পেলেই বাধা আসবে।
ভয়ই সব সর্বনাশ ডেকে আনবে। তাই এখন থেকে আর কোন রকম ভয়কে মনের মধ্যে আশ্রয় দিও না তারানাথ। এখন আসন ত্যাগ করার সময় এসে গিয়েছে। পরবর্তী সাধনা তুমি যে স্থানে করবে, চলো তোমায় সেখানে নিয়ে যাই। দুর্গাশঙ্কর আর তারানাথ সেই স্থান ত্যাগ করে এগিয়ে চলল একটি পাথুরে জমির দিকে। তখন সবে সবে সদ্য উদয় হওয়া সূর্যের আলো হিমালয়ের বরফাবৃত চূড়ায় সোনার রং ধরিয়েছে। এক মায়াবী সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠছে চারিদিকের পরিবেশ। কিন্তু অরণ্যের মাঝে তখনও আলো এসে পড়েনি। এই যে স্থানটি দেখছো, এখানে নিজের 11 পা মেপে যতটা এগিয়ে যেতে পারো এগিয়ে যাও। তার আগে হাতে মোট 11টি পাথরের টুকরো তুলে নাও। এখান থেকে 11 পা মেপে যত দূর যেতে পারবে সেখানে দাঁড়িয়ে পাশাপাশি সমান দূরত্ব বজায় রেখে আমাকে কেন্দ্র করে একটি বৃত্তচক্র পূরণ করো। আর ওই 11টি পাথর টুকরো প্রতি 4 পা এগিয়ে যাওয়ার সাথে সাথে রাখতে রাখতে যাবে। দুর্গাশঙ্করের কথা মতো তারানাথ সেই কর্মই করল। 4 পা এগোতে এগোতে পাথর রাখা যখন শেষ হল, তখন লক্ষ্য করা গেল যে দুর্গাশঙ্করের চারিদিকে একটি নির্দিষ্ট বৃত্ত নির্মিত হয়েছে যেন। তারানাথ তার কাজ শেষ করতে দুর্গাশঙ্কর তাকে বলল, এইবার তুমি গণ্ডির ভেতরে ঢুকে এসো। তারানাথ হেঁটে দুর্গাশঙ্করের কাছে এসে দাঁড়াতে সে শুনল দুর্গাশঙ্কর তাকে আদেশের ভঙ্গিতে বলছে, তারানাথ, আজ সন্ধ্যাকাল থেকে আগামী 3 দিন এই বৃত্তের মধ্যেই তোমায় বাস করতে হবে। কেবল এইটুকুই তোমার সীমানা। তোমার যা প্রয়োজন হবে তা আমি তোমায় বৃত্তের বাইরে থেকে সময় সময় এসে দিয়ে যাব। আজকের পর থেকে আগামী 3 দিন এই বৃত্তের মধ্যেই তোমায় সমস্ত কর্ম করতে হবে। ধ্যান, ভোজন, নিদ্রা, শৌচকর্ম সমস্ত কিছুই। এখন যদি তোমার প্রয়োজন হয় তবে এই স্থান একটু পরিষ্কার করে নিতে পারো। মনে মনে নির্ধারণ করে নিতে পারো যে কোথায় ধ্যানাসন হবে, কোথায় নিদ্রা, কোথায় আহার, কোথায় শৌচের স্থান হবে। আমার সাথে আবার তোমার সূর্যাস্তের পর দেখা হবে। আমি এসে তোমায় সব নিয়ম জানিয়ে দিয়ে যাব। আজ মধ্যরাত থেকে তোমার সাধন ধ্যান শুরু হবে। এখন চলি। দুর্গাশঙ্কর চলে যাওয়ায় তারানাথ একেবারে একা হয়ে গেল। সারাদিন যেমন তেমন খানিক পরিষ্কার করে খানিক ঘুমিয়ে কাটল। সূর্যাস্তের কিছু পরে দুর্গাশঙ্কর এলো। তার হাতে এক ভাঁড় সুরা ও পাতায় মোড়া অনেকখানি পোড়া মাংস। সে তা তারানাথকে দিয়ে বলল, শোনো, যা যা দিলাম খাও, কিন্তু বেসামাল হয়েও না। আর এখন তোমার কানে কানে একটা মন্ত্র বলে দেব। ব্রহ্ম মুহূর্ত অবধি সেই মন্ত্রোচ্চারণ এক নাগাড়ে চালিয়ে যাবে।
এমন পরপর 3 দিন চলবে। তোমার সাথে আমার কেবল সান্ধ্যকালেই দেখা হবে। যা বললাম সব মনে রেখো। আর সবচেয়ে বড় কথা হলো, রাতে তোমার সামনে যাই এসে পড়ুক, যাই বলুক, তুমি তোমার মন্ত্রোচ্চারণ থামাবে না। ভয় করলেই কিন্তু মঙ্গল হোক। এইবার আমি চললাম। দুর্গাশঙ্কর তারানাথের কানে মন্ত্র বলে সমস্ত নিয়ম বুঝিয়ে দিয়ে প্রস্থান করল। তারানাথ বসল সুরার ভার নিয়ে। এর আগে কখনোই এমন সুরা বা পোড়া মাংস খাদ্যরূপে গ্রহণ করেনি সে। প্রথমটায় ভেবেছিল এসব খেতে তার বুঝি বেশ সমস্যা হবে, কিন্তু পাতার মোড়ক খুলতেই যখনই তার নাকে মাংসের গন্ধ এলো, তখন আপনা থেকেই একটু একটু করে তার মনোভাব যেন বদলিয়ে গেল। সুরার ঘ্রাণ নাকে যেতেও সেই একই অনুভব হলো। মুখের কাছে ভাঁড় ধরে আকণ্ঠ পান করতে শুরু করল তারানাথ। গলার্ধকরণ করতে থাকলো মুঠো মুঠো পোড়া মাংস। একসময় পেট ও মন দুই ভরল। তখনও ভাঁড়ের মধ্যে কিছুটা পানীয় অবশিষ্ট রয়েছে। সময় যে অনেকটাই কেটে গিয়েছে সে খেয়াল আছে তারানাথের। সাথে সাথে মনের মধ্যে ভীষণ অদ্ভুত অদম্য এক বৈরাগ্য পেয়ে বসেছে যেন। পায়ে পায়ে এগিয়ে গিয়ে আসনে বসল সে। সময় এগোবার সাথে সাথে শুরু হলো মনে মনে মন্ত্রোচ্চারণ। প্রথম বেশ কিছুক্ষণ সব স্বাভাবিকই কাটল, কিন্তু হঠাৎ ঘটল একটা অদ্ভুত ঘটনা। তারানাথের মুখ চোখের কাছে ভন ভন শব্দ করছে আর মুখে চোখে বাড়ি মারছে। তারানাথ কিন্তু এসবের মধ্যেও মন্ত্রোচ্চারণ থামায়নি। এর ঠিক পর মুহূর্তে কোথা থেকে একটা হাড় বের করা বিশ্রী দর্শন বুড়ি এসে হাজির। তার গায়ের গন্ধে তারানাথের গা গুলিয়ে বমি পেয়ে উঠল। বুড়ির গায়ে গাদা গাদা মাছি বসে আছে। তারানাথের দিকে চেয়ে অদ্ভুত এক হাসি হাসল সে। তারানাথের গায়ে কেমন কাঁটা দিল একটু, কিন্তু বুড়ি যে অমন কিছু করবে তা সে আশা করেনি। ঠক ঠক করে সে এগিয়ে এসে বৃত্তের ভেতর তারানাথ যেখানে ঘুমোয় সেই স্থানে এসে মলমূত্র ত্যাগ করতে বসল। সেই দৃশ্য যে কতখানি জঘন্য তা বলে বোঝানো যায় না। চারিদিক ভরে যাচ্ছে দম বন্ধ হয়ে যাওয়া তীব্র দুর্গন্ধে। তারানাথ চোখ বুজে শ্বাস চেপে মন্ত্র স্মরণে মত্ত। একটু একটু করে কটু গন্ধ সয়ে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকল। পর মুহূর্তে ধীরে ধীরে যেন সব স্বাভাবিক হয়ে উঠল। অনেকটা সময় কেটে যাবার পর তারানাথ যখন চোখ খুলল, তখন আর সেই বুড়ি ধারে কাছে কোথাও নেই। কিন্তু রাত তখনও অনেক বাকি। আরো কিছু সময় সব স্বাভাবিক চলার পর এলো এক হাড় গিলে বুড়ো। সে এগিয়ে এসে একেবারে তারানাথের মুখোমুখি এক হাত দূরত্বে বসল। তারানাথের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে আসছে সে বোধ করল। লোকটি গর্তে ঢুকে যাওয়া চোয়াল নাড়িয়ে বলে উঠল, বলি, কি করছো? তারানাথ কোনো উত্তর না দিয়ে মনে মনে মন্ত্র জপ চালাচ্ছে। বুড়ো এইবার ভীষণ অদ্ভুত এক কথা বলতে বলতে ঘটিয়ে ফেলল ভয়ানক এক ঘটনা। বলি কি গো, রক্ত খাবে?
আমি জানি তোমার রক্ত খেতে বড্ড ইচ্ছে করছে, দাঁড়াও। এই বলে নিজের মাথাটা 2 হাত দিয়ে ধরে উল্টো দিকে মুচড়ে দিতে থাকলো সে। নিজের মুন্ডটা সম্পূর্ণ ছিঁড়ে নিজের হাতে ধরল। তারপর সেই কাটা যাওয়া মাথা বলে উঠল, কি গো, নাও এইবার খাও, রক্ত খাও, রক্ত খাও, এই নাও রক্ত খাও। এই বলে বুড়ো নিজের কাটা মুন্ডটা তারানাথের মাথার উপর ধরল। মুন্ড থেকে ঝরে পড়া তাজা রক্তে তারানাথের শরীর লাল হয়ে যাচ্ছে। সাথে সাথে রক্তের তীব্র আষ্টে গন্ধে ভরে যাচ্ছে চারিদিকের বাতাস। তারানাথের দম বন্ধ হয়ে এলো। ভাবল এই জ্ঞান হারালো বুঝি। তারানাথের কাছে সেই মুহূর্তে জপ করার মন্ত্র ছাড়া আর কিছুই নেই। সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে মন্ত্রকেই আঁকড়ে ধরেছে। সারাটা রাত সেই গলা কাটা বুড়ো তারানাথের মাথার ওপর কাটা মুন্ড ধরেই রেখেছে। এক মুহূর্তের জন্যেও হাত কাঁপেনি তার। এমন করেই চলল পুরো রাত। জব যখন শেষ হলো তখন তারানাথ একেবারে একজন অন্যরকম মানুষ। হঠাৎই যেন তার 2 চোখে ফুটে উঠেছে অদ্ভুত এক দীপ্তি। শারীরিক গতিবিধিতেও কঠোরতার ছাপ সুস্পষ্ট। তারানাথের স্নান করার উপায় নেই, গুরুর বারণ আছে। জব শেষ হতে হতে কখন যে সেই বুড়ো এই স্থান ছেড়ে চলে গিয়েছে তার খেয়াল নেই তারানাথের। এখন তার সারা শরীর জুড়ে কটু আষ্টে গন্ধে রক্তের মাখামাখি। সারাটা রাত যে কিভাবে কেটে গেল তা বুঝতেও পারেনি তারানাথ। তার চক্রস্থানের মধ্যে কেমন যেন এক অদ্ভুত ভাব খেলা করছে, যা বাইরের পরিবেশের থেকে একেবারেই ভিন্ন। দেহ ও মনের মধ্যে সমৃদ্ধতার অনুভূতি বিরাজমান হলেও কোথাও একটা ক্লান্তিবোধ নিজের রেশ ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা শিরা উপশিরা ও স্নায়ুর আনাচে কানাচে। গত রাতে সে তার শয়নস্থানে যে ঘটনা প্রত্যক্ষ করেছে তাতে আর সেখানে শুতে পারল না সে। নিজের আসনের একটু পাশে তার দেহ মাটি ছুঁল। তারানাথ, ওঠো, সূর্য অস্ত গিয়েছে। বার দুয়েক দুর্গাশঙ্করের কণ্ঠ তার কানে যেতে চোখ খুলল তারানাথ। গতকালের মতো আজও দুর্গাশঙ্করের হাতে সুরা ও পাতায় মোড়ানো পোড়া মাংস। আজ অতিরিক্ত হিসেবে 2টি পোড়া মাছও দেখল তারানাথ। ততক্ষণে দুর্গাশঙ্কর তারানাথের চেহারা দেখে অনেক কিছুই বুঝতে পেরেছে, কিন্তু সেই বিষয়ে কোনো কথা সে বলল না। তারানাথ উঠে বসে সেগুলি হাতে নিয়ে দুর্গাশঙ্করের দিকে নীরবে তাকিয়ে রইল। মাথার ওপর আকাশে তারা ফুটেছে। চারিদিকে নেমে এসেছে সূর্যাস্তের পরের সদ্যজাত আঁধার। চারিদিকের বনানী ও দূরে দাঁড়িয়ে থাকা বরফাবৃত হিমালয় পর্বত শিখরেরা পুরো সময় জুড়ে যেন তাদের পাহারা দিয়ে যাচ্ছে। সমগ্র পরিবেশে এক অদ্ভুত করে দেওয়া স্থিরতা। দুর্গাশঙ্কর তারানাথকে বলে উঠল, আজ মাংস গ্রহণ করার পূর্বে এই 2টি পোড়া মাছ তোমায় খাদ্যরূপে গ্রহণ করতে হবে।
সেই সময় তোমার জিভে সুরার ছোঁয়া যেন বর্তমান থাকে। গত রাতে তোমার সাথে যা যা ঘটেছে সেটা কেবল শুরু ছিল। আজ তুমি মধ্যভাগে, তাই গাঢ়ত্ব গতকালের তুলনায় অধিক হবার সম্ভাবনা আছে। এই শুনে তারানাথ বলল, গত রাতে আমার সাথে যা ঘটেছে তাতে আমার ভয় কেটে গিয়েছে। ভয় ভীতি আমার কাছে আর প্রশ্রয় পাবে না। বিষয়টা ভয় নয় তারানাথ, বিষয়টা মানিয়ে নেওয়ার, নিজেকে তাদের মতো বানিয়ে নেওয়ার। তুমি উগ্রতন্ত্রবিদ্যার সাধনায় লিপ্ত, তাই এখান থেকে তুমি কেবল উগ্রতা ও কঠোরতার স্বাদই পাবে। কোনো পবিত্র দেবদেবী তোমায় স্নেহের ছোঁয়ায় আগলে নেবে না। তাই সাধনা চলাকালীন যাদের সাক্ষাৎ তুমি পাবে, নিজেকেও তাদের মতোই ভাবতে শেখো। তুমি মনে করো তারা এবং তুমি নিজে ভিন্ন নও। তাদের আচার আচরণ যেমন, তুমিও ঠিক তেমনই। বিভেদ সৃষ্টি হলেই অচেনা লাগে, আর এই অচেনা লাগাতেই ভয়, ঘৃণা ইত্যাদি অনুভূতির জন্ম হয়। মনে করে নিও তারা তোমারই এক একটা ছায়া। ওদের সাথে একাত্ম হতে পারলেই তুমি ভয়, ঘৃণা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে পারবে। ওরা যদি গায়ে রক্ত মাখতে অভ্যস্ত হয়, তাহলে তুমি নিজেও রক্ত স্নান করো। তারা যদি অপরিষ্কার, দুর্গন্ধময়, নিকৃষ্ট ধরনের হয়, তবে নিজেকেও তেমনই তৈরি করো। মনে রেখো, তারা প্রথম থেকেই নিকৃষ্ট, কিন্তু তুমি স্বইচ্ছায় তাদের দলে মিশছ। তাই সমস্ত সাধনা সম্পূর্ণ হবার পর স্বইচ্ছায় যেন আবার নিকৃষ্টতা ত্যাগ করতেও সক্ষম হও, সেই ধারণাটাও বদ্ধপরিকর করে রেখো। যা যা বললাম তার অর্থ তোমার কাছে যদি পরিষ্কার হয়ে থাকে, তবে তোমার সিদ্ধির পথ সুগম হবে। এখন আর কথা নয়, আমায় ফিরে যেতে হবে। তুমি আহার গ্রহণ করে নাও, সময় হয়ে আসছে। দুর্গাশঙ্করের মুখে শোনা সব কথায় তারানাথ ভাবুক হয়ে পড়েছিল, তাই তার কণ্ঠ আর কেঁপে উঠল না। তার বদলে উঠল সুরার ভাঁড়। অন্ধকার এইবার যেন আরো গভীরভাবে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, ঠিক তারানাথের শরীরের সমস্ত আনাচে কানাচে ছড়িয়ে যাওয়া সুরার ঝাঁঝের মতো। শুনছিলেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প তারানাথ তান্ত্রিক, প্রথম পর্ব। পর্বটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আসছে গল্পের আগামী পর্বটি। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।